কেমন আছে বাংলায়, আমরা মুর্শিদাবাদ জেলায়। তবে মুর্শিদাবাদের কথা বলতে গেলে তার আগে নদিয়ার এই পলাশীর প্রান্তরে আসতেই হয়, যেখানে ইতিহাসের স্মৃতি এভাবেই দেখানো রয়েছে। এই স্থাপত্য এক নামে এক ডাকে এ রাজ্যের সব বাসিন্দা চেনেন। হাজারদুয়ারি জায়গাটা কোথায় জানেন? মুকসাবাদে। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। এক সময় মুর্শিদাবাদের এটাই নাম ছিল। মুর্শিদ কুলি খাওয়ার পর এই নামটা বদলে গিয়ে মুর্শিদাবাদ হয়। এই যে মুর্শিদাবাদে একটা সময় রাজত্ব ছিল, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। তো রাজনীতিতে একটা কথা বলে যে অর্থই অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসেল পাওয়ার। মুর্শিদাবাদ সেদিক থেকে কতটা ধনশালী ছিল? মুর্শিদাবাদ ধনশালী তো ছিলই, কেননা বাংলা ছিল শস্য ভাণ্ডার। আজকে শুধু মুর্শিদাবাদকে ভাবলে ওভাবে হবে না। বাংলা বিহার উড়িষ্যা মানেই আমাদের তো পশ্চিমবঙ্গের ভাবটা চলে আসছে। সম্পূর্ণ যে বাংলাদেশ, এইটা ছিল শস্য ভাণ্ডার ভারতবর্ষে। এখান থেকেই আগে তো মূল তো ধান ব্যাপারটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে ওটা, এটা আমাদের শস্য ভাণ্ডার, এবং এখান থেকে মূল কর যেত বলুন, ধন যেত সমস্ত, বা দিল্লির বাদশাদের কাছে সেগুলো পৌঁছতো, তবে হতো। এই যে এখন বলা হয় যে এখন সমস্ত ধনী ব্যক্তিরা ভারতে নাম করলে অনেকের নাম করতে হয় ধনী ব্যক্তিদের মধ্যে, তখন কি জগৎ শেঠ ছিল এরকম ধনী? ছিল। কতটা ধনী ছিল? তাকে উপাধি দিচ্ছ, তারা বাদশাদের ধার দিত। বুঝতে পারছেন তো কেমন কেমন তারা ধনী ছিল। তাদের কাছে ধার নেওয়া সাধারণ লোকে লোককে ধার দিত না, আর তারা টাঁকশাল চালাতো। তো সুতরাং বুঝতে হবে যে তাদের ধনের পরিমাণ কী ছিল। এবং মুর্শিদাবাদে একটা কিংবদন্তি আছে যে জগৎ শেঠদের যে মূল যে ওদের তো আগে সমস্ত প্লেট আসতো, বলে সোনার উপর সমস্ত প্লেট আসতো, তো অনেক একটা অংশ পাওয়াই যায়নি, আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটা একটা সেভাবে খোঁজাখুঁজিও এখানে হয় না। যেটুকু খোঁজাখুঁজি হয়েছে আগে, সেগুলো থেকে আমরা কিছু দেখতে পাই না, সব মিউজিয়ামে চলে যায় বলে শুনি। টাটা বা বিড়লারা যা ধনী ছিলেন তার থেকেও নাকি বেশি ধনী ছিলেন জগৎ শেঠ। তিনি সেই সময় এখানকার নবাবদের ঋণ দিতেন। তার মানে আসলে রাজনীতি, শাসন সবই কি অর্থবানরা চালায়? বরাবরই তাই। ব্যবসাদাররা চাইলে তবে শাসক টিকে। কিছু মনে করবেন না, আজকে ভারতবর্ষের কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, ব্যবসাদাররা চাইছে তাই শাসকের আছে। ব্যবসাদার যাকে চাইবে না সে থাকবে না। সিরাজউদ্দৌলা নামে অনেক অপবাদ আছে, এবং উল্টো দিকে ওর ইতিহাসও আছে। অপবাদ দেওয়া হয়েছে এইভাবেও ঐতিহাসিকরা লিখেছেন। তো সিরাজউদ্দৌলাকে এক কথা ব্যবসাদাররা চায়নি, তখন সিরাজউদ্দৌলা সরে গেছে। মির্জাফর তো একটা কি বলবো, বোড়ে, আর কিছু না। জগৎ শেঠ চায়নি, তাই সিরাজউদ্দৌলা ছিল না। আমরা তো এটাই বলবো সবসময়ের জন্য, এটা বরাবরই হয়ে আসে। শুধু এইখানে বলে না, পৃথিবীর সব দেশে রাজনৈতিক যে পট পরিবর্তন হয়, দেখবেন ব্যবসাদাররা যখন শাসককে বর্জন করে, সেই শাসককে চলে যেতে হয়। আমি আর আপনি ধরুন এখানে দাঁড়ালাম, আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু আমি নিজের চেহারা দেখতে পেয়েছি না। আমিও নিজের চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে এটার বিশেষত্ব, তাই তো? এবারের মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে এবং ভোটে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। আর সেই কারণে এখানে আসা নসিপুর রাজবাড়িতে। আসলে যা দেখা যাচ্ছে তার পেছনে অনেক গল্প আছে যা দেখা যাচ্ছে না। মুর্শিদাবাদ বা বহরমপুরের কি পরিবর্তন আপনি গত কয়েক বছরে দেখেছেন? বহরমপুরে বিগত পরিবর্তন বলতে অনেকটাই সৌন্দর্যায়ন হয়েছে আমাদের শহরে। গঙ্গার পার বাঁধানো থেকে শুরু করে রাস্তাঘাট এবং লাইট অনেকটাই নাড়ু করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। বহরমপুর আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে। এখানকার উন্নয়ন বলতে দেখুন, সার্বিক উন্নয়ন যদি বলতে চাই,
যে মানুষের অর্থনৈতিক অবস্থার কথা যদি বলতে চাই, তাহলে কিন্তু এখানে সেরকমভাবে কিছু ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু এই রাস্তাঘাট প্রয় প্রণালী এইসব ব্যাপারগুলোতে খুব বেশ ডেভেলপমেন্ট আছে, এখানে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো এখন তো ভেতরে ঢুকি না। আসলে যে বামফ্রন্টের যেটা মেন যেটা ওরা তো এই উন্নয়নের কথা নিয়ে আসছে সামনে, সেটা কতটা এফেক্ট করবে আমি ডাউট রাখি। আমাদের এখানে কর্মসংস্থানের একটা প্রয়োজন। এখানে আমি মনে করি আমাদের আশেপাশে প্রচুর গ্রামীণ এলাকা আছে, যেখানে ফসল সংগ্রহ হিমঘর করলে একটা কর্মসংস্থানের অবশ্যই সুবিধা হবে। ট্রেন যোগাযোগ আগের থেকে হয়তো অনেকটা উন্নত হয়েছে, আমি চাই আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা হোক। এটা একটা অবশ্যই যুক্তিপূর্ণ ব্যাপার। এবং বাস ব্যবস্থা উন্নত হয়েছে, আমি চাই বাসের পরিষেবা আরও জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারলে ভালো হয়। শিল্প গড়তে পারলে, বিশেষ করে রেজিনগর তালুকে বামফ্রন্ট সরকারের আমাদের যে জায়গাটা অধিগ্রহণ করা হয়েছিল, সেই জায়গাটাকে যদি আমি মনে করি সব মানে দলের ঊর্ধ্বে গিয়ে যদি যেই সরকারে আসুক না কেন যদি সেটা ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে পরোক্ষভাবে অনেক উন্নয়ন হবে আমাদের জেলাতে এবং তরুণ প্রজন্মরা কাজ পাবে। আপনি একটা কথা বলছিলেন যে এখানে নাকি 3 দলের লড়াই, কেন 3 দলের লড়াই কেন? 3 দলের লড়াই মানে দেখুন, এক্সিস্টিং তো লড়াই তো যে আছে পদ্মফুলের, হ্যাঁ সে তো আছেই। হ্যাঁ, তারপরে এবার অধীর দাঁড়ানোতে, হ্যাঁ এবার ইকুয়েশনটা খুব চার্মিং ইকুয়েশন। এখানে একটা সময় তো অধীর চৌধুরী, দাবাং অধীর চৌধুরী জামা খুলে ওড়াতো, কি মনে করেন? দেখুন, অধীরবাবু দীর্ঘদিন প্রায় 25 বছর সাংসদ ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের। কিন্তু বলতে গেলে কি, অধীরবাবু অনেক সময় গত করোনার সময়ে কিন্তু সেভাবে মানুষ সাহায্য পায়নি। উনি দিল্লিতে ছিলেন, হয়তো উনি পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ব্যবস্থা করেছিলেন, কিন্তু ওভারঅল যদি আপনি সাহায্য দেখতে চান তাহলে কিন্তু নাড়ুবাবু কিছুটা তৃণমূলের পক্ষ থেকে, আমার অনেক বন্ধুবান্ধব আছে, বিশেষ করে আমার ওয়ার্ডে রবীন্দ্রনাথ, ওরা বেশ ভালো পরিষেবা দিয়েছে। অধীর তো একটা সময় এখানে বিরাট দাবাং ছিল। এখন অধীর চৌধুরী। তবে নাড়ুগোপাল মুখার্জির প্রমোশনাল ক্যাম্পেনিংটা ভীষণভাবে এখানে এক্সিস্টিং, আর অধীর খুব মানে স্টেডিলি ক্যাম্পেন করছে। আর এখানে যেটা আছে, যেটা পদ্মফুলের সেটা হচ্ছে কয়েকটা কলোনি এখানে পদ্মফুলের খুব ভালো রেজাল্ট করছে, গতবারের থেকেও ভালো রেজাল্ট করার আছে আর কি। 96-এর পর আবার বিধানসভায় দাঁড়াচ্ছেন, কতটা মনে হচ্ছে নিজের দাবাং অধীর চৌধুরীকে ফেরত পাওয়া? দাবাং না দাঁড়াচ্ছি, আমি তো এখানে বরাবরই দাঁড়িয়ে এসেছি। আমি নির্বাচনে 96 দাঁড়িয়েছিলাম নবগ্রামে, এখন তো বহরমপুরে 99 সাল থেকে লড়ছি আমি। নতুন কিছু তো নয়, আপনারা জোর করে নতুন কিছু বানাতে গেলে আমি কী করতে পারি? তাই 24 আমি বহরমপুর থেকে লড়েছি, কারণ বহরমপুর লোকসভা মধ্যে তো বহরমপুরটা পড়ে। ঠিক, আমি তো বাইরের কেউ না, অপরিচিতও না, নির্বাচন লড়িনি তাও না। এত বছর বাদে না, এটা বিধানসভা, দুটোই তো আইনসভা। ঠিক। পার্লামেন্ট বলুন, লোকসভা বলুন, বিধানসভা, দুটোই তো আইনসভা। আইনসভার লোক আমরা। কখন আমরা কলকাতার বড় মার্কেটে বাজার করতে যাই, কখন লোকাল মার্কেটে বাজার করতে যাই, ফারাক তো এইটুকুই। এক সময় নকশাল আন্দোলনের বা মতবাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনি, পরবর্তীকালে এই যে আপনার পরিবর্তন, সব মিলিয়ে অধীর চৌধুরী ও কবে নকশাল করেছে 70-এর দশকে, আর সে গল্প করে লাভ আছে? কী পরিবর্তন? আমি তো 91 সাল থেকে কংগ্রেস পার্টি করছি। তার আগে কি করেছি, লোকের বাড়ি পেয়ারা চুরি করে খেয়েছি, সেগুলোকে রাজনৈতিক ইতিহাস না, তবুও তো একটা কিছু না, আমার তো অসুবিধা হয় না, মানুষের অনেক উন্নত করে, কোনো যে অসুবিধা অভিজ্ঞতা হয়নি, কিছু হচ্ছে না কিছু। মানুষের সঙ্গে থাকি, মানুষের কাজ করার চেষ্টা করি, মানুষকে ভালোবাসি, মানুষকে শ্রদ্ধা করি, বেশ। 21 আর 24-এ দুরকম রেজাল্ট হয়েছিল এখানে বহরমপুরে, মুর্শিদাবাদ। 21-এ যা রেজাল্ট হয়েছিল এবার তার উল্টো রেজাল্ট হবে, মিলিয়ে নেবেন আমার কথা। 24-এ যা রেজাল্ট হয়েছে আরও বাড়বে? হ্যাঁ নিশ্চয়ই, 24-এ তো রেজাল্টই হয়নি আমাদের। সারা মুর্শিদাবাদ জুড়ে এখন কংগ্রেসের পক্ষে মানুষের সমর্থন দিনকে দিন বাড়ছে। নবাবের রাজত্বে এসছি, সেখানে আতর নিয়ে কথা না বললেই কি হয়? আর সেই কারণে এমন একজন মানুষের কাছে এসছি যিনি এই আতর নিয়ে, ভালোবাসা নিয়ে কাজ করেন। আতরের প্রেমে কেন? আতরের প্রেমে পড়ার পিছনে সবথেকে বড় কারণ নবাবের প্রেমে পড়ে যাওয়া।
দীর্ঘদিন ধরে নবাবের সঙ্গে নবাবের সমাধি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সেখানে আতর মাখাতে গিয়ে আতরের সঙ্গে একটা অনবদ্য সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তারপরে কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে মানুষের যেহেতু স্মৃতিতে সুগন্ধ ভীষণভাবে বসবাস করে, মানে সুগন্ধের কোনো সুগন্ধকে রিলেট করতে পারে মানুষ সেই ঘটনাটাকে সুগন্ধের মাধ্যমে। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে এটাকে যদি মুর্শিদাবাদে খুব বেশি আতরের বিজনেসটা হয় না, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এটা করাটা খুব দরকার এবং ইতিহাসটাকে যদি জুড়ে দেওয়া যায় আতরের সঙ্গে, তাহলে সুগন্ধের সঙ্গে সেই স্মৃতির ইতিহাসটা বসে যাবে, মানুষের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া যাবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একদিকে রাধাকৃষ্ণের গান চলছে, একদিকে হাজারদুয়ারি, একদম হিন্দু পরিবারের মহিলা হয়ে হ্যাঁ। এই আতর সিরাজের প্রতি প্রেম, অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা হয়নি, কারণ আমি তো হিন্দু হয়েছি সেটা কোনো একটা বংশের দ্বারা, আমি তো মানুষ হয়ে এসেছি, আমি তো জানতাম না আমি হিন্দু হব কি মুসলমান হব। তো মনুষ্যত্ব ধর্মটা পালন করে, আপনি একটু পরে তো আজানও শুনতে পাবেন এখান থেকে, 3 দিকে 3টে মসজিদ থেকে আসেন। এটাই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোনোদিন ভাগ হয়নি, মুর্শিদাবাদ অদ্ভুতভাবে চাপানো হচ্ছে এখন। এই চাপানো তো বেশি দিন থাকবে না, কারণ মানুষের জয় তো শেষে হবে। এই যে সিরাজের প্রতি আপনার ভালোবাসা, আপনি আতরে একটা কার্ড তৈরি করে দেন, কোনোটা মতিঝিল, কোনোটা সিরাজের অন্যান্য যে জায়গাগুলো আছে বা এখানকার ঐতিহাসিক গুরুত্বের, এবং ওই কার্ডটার পেছনে ইতিহাসটা লেখা থাকে। তো এটা কেন করছে? এটা করছে তার কারণে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই শহরে ট্যুরিজমকে বাঁচিয়ে রাখা, কারণ 90% মানুষ এখানে ট্যুরিজমের মাধ্যমেই কিন্তু অন্ন বস্ত্র বাসস্থান তাদের হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি প্রত্যেকটা আতরে, ধরুন একটা আতরের নাম যেটা বেলা, সেটার নাম আমি মতিঝিল দিলাম, এবার মতিঝিল একটা কার্ড বানানো হলো, মতিঝিলের ছবি দেওয়া হলো, পিছনে মতিঝিলের ইতিহাসটা ছোট্ট করে লিখে দেওয়া হলো, বা মদিনায়ে সিরাজ বা ইবাদতে মুর্শিদ কুলি খাঁকে নিয়ে। তো এই মনুমেন্ট বা মানুষগুলো যদি ইতিহাস লেখা থাকে, আপনাকে আমি একটা আতর বিক্রি করলাম, আপনাকে আমি কার্ডটা দিলাম, আপনি ইতিহাসটা জানলেন, আমার শহরের ট্যুরিজম কিন্তু আরেকটু এনহ্যান্স করলো। তাহলে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমার মনে হয়েছিল এই সুগন্ধের মাধ্যমেও আমি এটা জুড়ে দিতে পারি। এবং এই আতরের একটা কথা বলবো যে বিজনেসটা আমি এমনি করছি না, আমি 5টা গ্রাম দত্তক নিয়েছি। নবাব সিরাজদৌল্লা যে খোশবাগে শুয়ে রয়েছেন, তার চারদিকে যে 5খানা গ্রাম রয়েছে, প্রতিটা গ্রাম আমার নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট থেকে দত্তক নেওয়া, এবং এখানে আতরের যে লাভ হয় তার 50% অর্থ সেই গ্রামের উন্নয়নের কাজে চলে যায়। অসাধারণ, আপনার কাজ আরও এগোক এবং আপনি এই স্মৃতিটা রেখেছেন, ইতিহাসটাকে সমসাময়িক করে দিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আতর খুব গুরুত্বপূর্ণ কেন বলছি, এটা তো অ্যালকোহল মেশানো হয় না, এটা সমস্ত কাজে ব্যবহার হয়। আর আমি কানুজ থেকে, দিল্লি থেকে র মেটেরিয়ালস এনে আমি নিজে ব্লেন্ডিং করে সেটাকে রেখে দিয়ে 30 দিন ম্যাচিউরিটির জন্য রাখা, তারপরে আতর মানুষের হাতে তুলে দিচ্ছি, এর একটা মজা আলাদা। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু এই মুর্শিদাবাদ জেলাকে তার 2 দিন পরে অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতে। তার কারণ এই ভাগীরথী নদী যাতে বাংলাদেশের মধ্যে না পড়ে। মুর্শিদাবাদে কেমন আছে বাংলা দেখতে গেলে, জানতে গেলে একটা বাড়িতে অবশ্যই আসতে হয়। সেই বাড়িটা আর কারণ নয়, এখানকার রাজাদের বা নবাবদের। আমার সঙ্গে রয়েছেন ছোটে নবাব, তিনি এখানকার যিনি নবাব ছিলেন তার নাতির নাতি। তার কাছ থেকে জানবো কি পরিস্থিতি এখন, কেমন আছেন আপনারা? দেখেন, আমরা তো আমার বছর একটু দীর্ঘদিন ধরে আমি ভোট দিয়ে আসছি, কিন্তু এবার যে ভোটে যে কাণ্ডটা হলো আমার অনেক দুঃখ হচ্ছে। আমাকে ওখানে ডাকা হলো, এসে আর গেলাম, আমরা খুব ঝড় ছিল। আমার ছেলে বলে, বাবা আপনি জান না আমি ফেরার দিয়ে যাচ্ছি। বললাম না, ইলেকশন কমিশন যখন ডেকেছেন উনি সম্মানী ব্যক্তি, আমি নিয়ে যাবো। আচ্ছা, আমি গেলাম, আচ্ছা, পাবলিকে লাইনে দাঁড়ালাম। আচ্ছা, ওখানকার অফিসার সব ছুটে আসলো, আরে আমাদের নাম বেঙ্গা বরসের মালিক এসেছে, আপনি এখানে বসেন। আমাকে আদর করে ওখানে বসালো, যা নিয়ম ছিল, যা ল ছিল আমি ওখানে মেনটেন করলাম,
করে লেখালেখি হলো, আমার ছবি হলো, সব কিছু হলো। তারপরে আমি বাড়ি চলে আসলাম। 2 দিন পরে যখন ভোটার লিস্ট বাড়ায় তখন আমার পরিবারের নাম, আমার নাম নাই। মানে মুর্শিদাবাদের নবাবের পরিবারের নাম নেই, ছোট নবাবের নাম নেই এসআইআর লিস্টে? আমার নাম নাই, আমার ছেলেরা তৃণমূলের কাউন্সিলর, ফাহিম মির্জা 10 নম্বর ওয়ার্ডের কমিশনার, কোনো নাম নাই। আমার দাদু এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট 3 দিন পাকিস্তান ছিল। অন বিচারে সেই বাসুদ্দিন মির্জা যে আমার গ্র্যান্ড ফাদার ছিলেন, ওনার আমার দাদু ছিলেন, ওনার বিচারে অনেক এডিনের কাছে এখানে মুর্শিদাবাদ কনভার্ট হল ইন্ডিয়ান নামে। তো আমার দাদু এত বড় অবদান করে গেল। মানে 17ই আগস্ট কনভার্ট হয়েছে, 18ই আগস্ট। হ্যাঁ, এত বড় অবদান দেখে গেল। আর আজকে আমরা এই ভোটটাকে বেঞ্চন হয়ে গেলাম, তার মানে আমার কোনো অধিকার নাই, আমি ইন্ডিয়ান সিটিজেন নাই। আজকে আমি মরবো, আমার বাপ দাদার কবর আছে 1100 কবর, ওখানে আমার মাটি হবে, তার মানে আমি মাটি পাবো না। বাংলাদেশে যেতে হবে আমাকে, ওখানে আমার গেলে হবে। আমাকে নিজের দুঃখ হচ্ছে, কেন হচ্ছে? নবাবী আনা শেষ হয়ে গিয়েছে মুর্শিদাবাদে, কিন্তু মুর্শিদাবাদের রাজনীতিতে নবাবরা আজও প্রাসঙ্গিক, আর তার সৌজন্যে এসআইআর। সবার নাম বাদ চলে গিয়েছে। কেমন আছে বাংলায়, তাই আজ নবাবদের চৌহদ্দিতে। এবারকার ভোটে এসআইআর একটা ভালো জায়গা স্পেস নিয়েছে আর কি। মানে কেননা এখানে ধরুন 85% মুসলিম, বহরমপুর আশপাশে সবই মুসলিম, তো তারা বেশি এফেক্টেড, এবং হিন্দুরাও এফেক্টেড। হিন্দুরাও এফেক্টেড। তো সেই জন্য সেটা একটা মিশ্র প্রতিক্রিয়া জনগণের মধ্যে রয়েছে। সেটার ফায়দা কোনো রাজনৈতিক দল তুলবে? সেটা কার দিকে যেতে পারে? এখন এসআইআর তো একটা মেন ইস্যু হয়ে আছে এখানে। অধীর চৌধুরী তো এসআইআরটাকে মেন ইস্যু করেছে। হ্যাঁ, অধীর চৌধুরী তো দোষ দিচ্ছে, রাজ্য সরকারকেও দোষ দিচ্ছে, এবং ওর যেটা হওয়া উচিত সেটাও করছে আর কি ওর দিক থেকে। তো এসআইআর একটা ইস্যু এখানে। আর সেই রকমভাবে যদি বলতে হয় তাহলে এসআইআর 40% মানুষের তো ডিসক্রিপেন্সি থেকে হচ্ছে, আলটিমেটলি এফেক্ট হয়েছে। কারণ সেক্ষেত্রেও বলছে ভবিষ্যতে চিফ ইলেকশন কমিশনার বলছে যে না, হাইকোর্টের জাজ বলছেন, যে সুপ্রিম কোর্টের জাজ উনি বলছেন যে এসআইআরে বাদ যাওয়া মানেই তো এই নয় যে এই ভোটে ভোট তো দিতে পারবেন না, আপনি আগামীতে তুলতে পারেন। তো এই যে কথাটা, এই কথাটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট কথা। এই কথাটার খুব এফেক্ট হয়েছে। কেমন আছে বাংলায়? আমরা ছিলাম নবাবের শহরে 2021, 2024। এবার 2026-এ এই মুর্শিদাবাদ কি নতুন কোনো ঘটনা ঘটাতে পারে?